আগের দিন যে ঘরানাগুলো করিয়েছিলাম এটা হচ্ছে তার নেক্সট ক্লাস। ঠিক আছে, আগের দিন আমরা করেছিলাম কি কিরানা ঘরানা পর্যন্ত করেছিলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে গোয়ালিয়র ঘরানা। খুব ভালো করে মন দিয়ে শোন। গোয়ালিয়র ঘরানাকে ওল্ডেস্ট ঘরানা হিসাবে বলা হয়। গোয়ালিয়র ঘরানাকে কি বলা হয় বললাম? ওল্ডেস্ট ঘরানা হিসাবে বলা হয়। কিন্তু কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। তোমরা যখনই কোনো রিটিন বুক বা কিছু দেখতে পাবে, সেখানে জিজ্ঞেস করা হয় যে ওল্ডেস্ট ঘরানা কি, তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে তোমাদের দেবে কি লখনৌ ঘরানা। কি দেবে? লখনৌ ঘরানা। তাহলে কোনটা করব? দেখো, লখনৌ ঘরানা হচ্ছে ওল্ডেস্ট অ্যাজ পার বুকস অ্যান্ড ভেরি মাচ রিসোর্সেস। আর ওল্ডেস্ট ঘরানা গোয়ালিয়র ঘরানাকেও অনেক আর্টিস্ট তারা নিজেরা বলেছে। তাহলে উপায় কি? যদি অপশনে লখনৌ ঘরানা থেকে থাকে তাহলে ওল্ডেস্ট ঘরানা লখনৌতে ঠিক করবে। আর যদি লখনৌ ঘরানা না থাকে তাহলে গোয়ালিয়র মারবে। ঠিক আছে, আর যদি লখনৌ আর গোয়ালিয়র দুটোই থাকে তাহলেও লখনৌ মারবে। তাহলে আমি কি বলতে চাইলাম, যেখানে লখনৌ ঘরানা লেখা আছে অপশনে, সেটা অবশ্যই টিক করে আসবে ওল্ডেস্ট ঘরানা হিসাবে। আর যদি লখনৌ প্রেজেন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে গোয়ালিয়র ঘরানা। দুটো প্রেজেন্ট থাকলেও লখনৌ। লখনৌ যেখানেই দেখতে পাবে সেখানেই ওল্ডেস্টের ঘরায় ওখানে টিক করবে। আচ্ছা, এই ঘরানাতেই এবার লখনৌ, এবার গোয়ালিয়রে ফিরে আসি। এই গোয়ালিয়র ঘরানা থেকেই সরোদ যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটা মানে আসে, সরোদ ইনভেন্ট করা হয়। বলতে পারো যে সরোদের ইনভেনশন কোন ঘরানায় হয় না, সেটা হচ্ছে গোয়ালিয়র ঘরানায়। ওকে, এবার গোয়ালিয়র ঘরানার প্রতিষ্ঠাতাকে, গোয়ালিয়র ঘরানার প্রতিষ্ঠাতা হচ্ছেন উস্তাদ নথন পীর বক্স। উস্তাদ নথন পীর বক্স। এনার দুই পুত্র ছিল। ঠিক আছে, এনার দুই পুত্র পীর বক্স এবং আরেকজনের নাম আমি এই মুহূর্তে মনে পড়তে পারছি না। হ্যাঁ, তো এনার দুই পুত্র ছিল। তো তোমরা মনে রাখবে যে ইনি হচ্ছেন তার ফাউন্ডার। কিন্তু বলা হয় যে এই যে গোয়ালিয়র ঘরানা, এর মানে যে প্রাইড মুভমেন্ট, হ্যাঁ প্রাইড মুভমেন্ট বা এটাকে কে ফেমে নিয়ে এসেছিল না, সেটা হচ্ছে উস্তাদ নথন পীর বক্সের গ্র্যান্ডসন নথু খান। কে গ্র্যান্ডসন ছিল? কার? না উস্তাদ নথন পীর বক্সের। তাহলে দুটো প্রশ্ন এখান থেকে, যে গোয়ালিয়র ঘরানার প্রতিস্থাপককে, না তিনি হচ্ছেন উস্তাদ নথন পীর বক্স। এবং যদি বলা হয় যে মানে ফেম অর্থাৎ কার আমলে প্রচুর প্রসিদ্ধ হয়, না সেটা হচ্ছে নাথু খান, যে ছিল কে উস্তাদ পীর বক্সের গ্র্যান্ডসন। তাহলে এখান থেকে কিন্তু আমরা দুজনের নাম পেয়ে গেলাম, উস্তাদ নাথান পীর বক্স এবং নাথু খান। এইগুলোই হচ্ছে মানে কি বলবো কমন সেন্স। ঠিক আছে, যে নাথু খান কোন ঘরানা থেকে বিলং করে? অবভিয়াসলি গোয়ালিয়র ঘরানা, তাই না? এগুলো হচ্ছে কমন সেন্স। এবার আর্টিস্ট অফ গোয়ালিয়র ঘরানা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ইনি হচ্ছেন পণ্ডিত বিষ্ণু দিগম্বর পুলস্কার। পণ্ডিত বিষ্ণু দিগম্বর পুলস্কার, মনে থাকে যেন। হি ফাউন্ড, এবার এনার সম্পর্কে কিছু জানতে হবে। দেখো, হি ফাউন্ডেড দ্য ফেমাস মহাগন্ধর্ব বিদ্যালয়া ইন লাহোর। দেখো লাহোর মহাগন্ধর্ব বিদ্যালয় অনেক অনেক আছে, দিল্লিতে আছে, আরো অনেক জায়গায় আছে। কিন্তু যদি বলা হয় লাহোরের মহাগন্ধর্ব বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন, না তিনি হচ্ছেন পণ্ডিত বিষ্ণু দিগম্বর পুলস্কার। এবং উনি অন্ধ ছিলেন, মানে ছোটবেলাতে পটাকা, মানে পটাকা যেটাকে বলে আর কি, মানে বাজি ফাটাতে গিয়ে ওনার চোখ চলে যায়। ঠিক আছে, তবুও দেখো কত নাম করেছে। এবং ইনি খুব প্যাট্রোনাইজ, মানে প্যাট্রোনাইজ ছিল কার? একটা মহাত্মা গান্ধীর। মহাত্মা গান্ধীর খুবই কাছের লোক ছিলেন ইনি। সেই জন্যই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সামনে ইনি পারফর্ম করেছিল। মনে থাকবে কি মনে থাকবে না? পণ্ডিত বিষ্ণু দিগম্বর পুলস্কার, মনে থাকবে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সামনে ইনি পারফর্ম করেছিলেন। নেক্সট যিনি, তিনি হচ্ছেন ওমকার নাথ ঠাকুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যিনি হচ্ছেন ওই পণ্ডিত বিষ্ণু দিগম্বর পুরস্কারের স্টুডেন্ট ওমকার নাথ ঠাকুর। এনার খুব এটা এইটুকু মনে রাখলেই হবে, আর বেশি কিছু জানতে হবে না। এবং আদার্স যে ইম্পর্টেন্ট নেম রয়েছে গোয়ালিয়র ঘরানার, তিনি হচ্ছেন কে না বালকৃষ্ণা ইছলকর গিরকর এবং উত্তরাজ গওয়াই। এই কোশ্চেনটা এসছে, উত্তরাজ গওয়াই কোন ঘরানা থেকে বিলং করেন? না উনি গোয়ালিয়র ঘরানা থেকে বিলং করেন। এই কটা নাম জানলেই আপাতত হবে।
আর আমি বেশি এগুচ্ছি না। নেক্সট যে ঘরানা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে কি না রাইগর ঘরানা। দেখো একটা কথা বলি, রাইগর ঘরানা থেকে আজ পর্যন্ত এসএসসি কোনো প্রশ্ন কিন্তু এই সরি এসএসসির কথা বলছি, আরআরবি কোনো প্রশ্ন দেয়নি, কিন্তু এসএসসি 3টে বছরে একজনের নাম জিজ্ঞেস করেছে, 2019, 2021 এবং 2022। 22-এ এমটিএসে এবং এই দুটোতে সিএইচএসএল এ। নামটি কি? রূপালী বালিয়া। জিজ্ঞেস করেছে রূপালী বালিয়া কোন ঘরানা থেকে বিলং করেন না, তিনি হচ্ছেন রাইগর ঘরানা। এবং পণ্ডিত কার্তিক রাম, এনার 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 নামটা এসেছিল 2021-এ, আর দুবার এসেছিল রূপালী বালিয়ার নাম। মনে থাকে জানো, ওই জন্য শুধু দুটো নাম আমি এখানে দিয়ে দিয়েছি যে রাইগর ঘরানা, দুটো নাম মনে রাখলেই হবে, পণ্ডিত কার্তিক রাম এবং রূপালী বালিয়া। আর রাইগর ঘরানা থেকে বেশি কিছু করতে হবে না, যেটুকু করব সেটুকু যেন পারফেক্ট হয়, এক্সাম পার্সপেক্টিভ থেকে আমাদেরকে করতে হবে। এরপর যেটা পড়বো সেটা হচ্ছে পাটিয়ালা ঘরানা। ফাউন্ডার অফ পাটিয়ালা ঘরানা কে না, তিনি হচ্ছেন আলী বক্স। অ্যান্ড দ্য ঘরানা ইজ কনসিডার্ড অ্যাজ এ পার্ট অফ দিল্লি ঘরানা। মানেটা কি না, পাটিয়ালা ঘরানাকে বলা হয় এটা হচ্ছে দিল্লি ঘরানারই একটা পার্ট, দিল্লি ঘরানারই একটা পার্ট। এবং এটার ফাউন্ডার কে ছিলেন না, তিনি ছিলেন আলী বক্স। ওকে, এবার কিছু পাটিয়ালা ঘরানার ইম্পর্টেন্ট লোক, বিশাল ইম্পর্টেন্ট, যিনি হচ্ছেন কে না বরে গুলাম আলী খান। মনে থাকে জানো, বরে গুলাম আলী খান অ্যাকচুয়ালি ছিলেন কি না সারাঙ্গি প্লেয়ার ছিলেন, উনি সারাঙ্গি বাজাতেন। তোমরা একটা খুব ফেমাস মুভি জেনে থাকবে মুগলে আজম, এই মুগলে আজম মুভিতে উনি গান গেয়েছিলেন এবং 25,000 টাকা তোমরা ধারণা করতে পারছো তখনকার দিনে উনি নিয়েছিলেন, বরে গুলাম আলী খান। সারাঙ্গি প্লেয়ার ছিলেন ঠিক কথায়, কিন্তু তিনি পরবর্তীকালে গানও গান, এবং মুগলে আজমেও তিনি গানও গেয়েছেন, এবং তার জন্য 25,000 টাকা। তখনকার দিনে মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর, এনারা সবাই 500 টাকায় গান গাইতেন, 500 টাকায়। মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর, সেই জায়গায় ইনি 25,000 টাকা নিয়েছিলেন বরে গুলাম আলী খান, বিশাল ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, হি স্টার্টেড হিজ কেরিয়ার ফ্রম কাশ্মীর ঘরানা। কাশ্মীর ঘরানা থেকে উনি ওনার কেরিয়ার স্টার্ট করেন, কিন্তু পরবর্তীকালে উনি পাটিয়ালা ঘরানাতে চলে আসেন। ওকে, আর একটু আগে যার কথা আমরা পড়লাম আলী বক্স, ওনারই পুত্রকে না, ওনারই পুত্র হচ্ছেন বরে গোলাম আলী খান। ওকে, সন অফ আলী বক্স, অর্থাৎ ওনারই পুত্র, মনে থাকে জানো। নেক্সট যার কথা আমরা জানবো, এনার কথা তোমাদেরকে সবাইকে জানতেই হবে, অনেকেই জানো, রেডিওতে এনার অনেক গান এখনো বাজে, হ্যাঁ, যাকে বলা হয় মল্লিকায়ে গাজল। কি বলা হয়? মল্লিকায়ে গজল। তিনি কে না বেগম আক্তার। ইনিও পাটিয়ালা ঘরানা থেকে বিলং করেন, এবং ইনি পদ্মভূষণ পান কত সালে? 1975। ইনি হচ্ছেন সেই মহান ব্যক্তিত্ব বেগম আক্তার, মল্লিকায়ে গজল বলা হয়। এরপরে যে কথা জানবো তিনি হচ্ছেন উস্তাদ আমানত আলী খান। এনার সম্পর্কে জানতে হবে এই কারণে, কারণ এনাকে আমাদের দেশ ছাড়াও অন্যান্য দেশের লোকেরাও চেনে আর কি, এবং আমাদের যে পড়োশি মুল্ক রয়েছে সে অ্যাওয়ার্ড দিয়েছিল, ভাবো। he was awarded Pakistan's highest literacy award। তোমরা কেউ বলতে পারবে না অ্যাওয়ার্ডটার নাম কি? আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে 1969 সালে এনাকে দেয়া হয়। ইনি বিশাল নাম করা লোক, ঠিক আছে, উস্তাদ আমানত আলী খান। তা এই অ্যাওয়ার্ডটা, যেটা লিটারেসি অ্যাওয়ার্ডের যে নামটা যেটা ওনাকে দেয়া হয়, সেটা হচ্ছে দ্য প্রাইড অফ পারফরমেন্স। দ্য প্রাইড অফ পারফরমেন্স, দ্য প্রাইড অফ পারফরমেন্স, এই অ্যাওয়ার্ডটা ওনাকে দেওয়া হয়। এবং আদার্স যে ইম্পর্টেন্ট নামগুলো রয়েছে তাদের মধ্যে একজন রয়েছে ভজন সপুরি, নির্মলা দেবী, এনারা রয়েছেন। আচ্ছা, নির্মলা দেবীটা সম্পর্কে একটু বলে রাখি, ইনি কে জানো? আমাদের যে ফেমাস বলিউড স্টার রয়েছে গোবিন্দা, তার মা। অনেকেই জানতে না হয়তো, ঠিক আছে। গোবিন্দার মা হচ্ছেন কে? নির্মলা দেবী, যিনি পাটিয়ালা ঘরানা থেকে বিলং করেন। ওকে, মনে থাকে জানো। নেক্সট আমরা জানবো কার সম্পর্কে? লখনৌ ঘরানা। এটাকে বলা হয় বচ্চো কা ঘরানাও বলা হয়, এটাকে চিলড্রেন্স ঘরানা, হিন্দিতে বলা হয় বচ্চো কা ঘরানা, যেটাকে ইংরেজিতে আমরা বলতে পারি চিলড্রেন্স ঘরানা, বাচ্চাদের ঘরানা বলা হয়। স্টার্টেড আন্ডার দ্য প্যাট্রোনেজ অফ ওয়াজিদ আলী শাহ। তাহলে ওয়াজিদ আলী শাহ প্যাট্রোনেজে এটা ভেরি কি বলবো, অনেক উঁচু জায়গায় পৌঁছায় অ্যাকচুয়ালি লখনৌ ঘরানা। আর ওয়াজিদ আলী শাহ সম্পর্কে বলা হয় ইনি খুব শতরঞ্জ বা চেস খেলতে খুব ভালোবাসতেন।
ওকে, তো লখনৌ ঘরানা এটাকে কি না, এটা হচ্ছে ওল্ডেস্ট ঘরানা অবভিয়াসলি, ঠিক আছে, ওল্ডেস্ট। এবং প্রথমেই বলে দিলাম ওল্ডেস্ট ঘরানা সম্পর্কে, যদি এনার অপশন থাকে প্রথমেই মারবে লখনৌ ঘরানা। এটা ওয়াজিদ আলী শাহ, হ্যাঁ, ইনি এটা মানে রক্ষণাবেক্ষণ করেছিলেন। আর ওয়াজিদ আলী শাহ খুব চেস আর শতরঞ্জ খেলতে ভালোবাসতেন। 2023-এর MTS এর প্রশ্ন, খুব মন দিয়ে, হ্যাঁ। নেক্সট, তো ফেমাস পার্সন সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তার মধ্যে একজন হচ্ছেন কি পণ্ডিত বিরজু মহারাজ। মানে কি বলবো, এনার নাম তো, ঠিক আছে, ইনি কত্থক ডান্সার ছিলেন, সবাই জানো। তোমরা সবাই জানো যে মোহে রং দো লাল বলে একটা ভিডিও, হ্যাঁ, যেটা আমাদের দীপিকা পাদুকোনের সিনেমা আর কি, মানে বা সিনেমার যে গান, সেই গানটিতে এটার অনেক ইউটিউবে শর্টস দেখতে পাবে। যিনি পারফর্ম করছেন একটুখানি একটুখানি জাস্ট হিন্ট দিয়েছেন, তো সেটাতেই এনার যে অসাধারণ যে মানে কৃতিত্ব সেটা আর কি প্রকাশ পায় আর কি। তো যাই হোক, ইনি কত্থক ডান্সার ছিলেন, ইনি ইউপিতে জন্মগ্রহণ করেন। হুম, এবং এনার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কিছু কোশ্চেন আছে, যেটা হচ্ছে কি না, যেটা হচ্ছে এনার পুরো নাম কি না, ব্রিজ মোহন নাথ মিশ্রা। কি নাম? ব্রিজ মোহন নাথ মিশ্রা, যিনি হচ্ছেন পণ্ডিত বিরজু মহারাজ, ওনার পুরো নাম। এনাকে পদ্মবিভূষণ দেওয়া হয় কত সালে? 1986 সালে। ওকে, মনে থাকে যেন। নেক্সট যার কথা আমরা পড়বো তিনি হচ্ছেন আচ্চন মহারাজ, বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইনি হচ্ছেন ফাদার অফ পণ্ডিত বিরজু মহারাজ। এই যে এনার কথা আমরা পড়লাম, এনারই পিতা তিনি কে না আচ্চন মহারাজ, লখনৌ ঘরানা থেকেই বিলং করতেন, এবং ইনি হচ্ছেন পণ্ডিত বিরজু মহারাজেরই পিতা। এবার পণ্ডিত বিরজু মহারাজের যিনি পিতা রয়েছেন আচ্চন মহারাজ, এনারই এক ভাই ছিল, সে কে? শম্ভু মহারাজ। তাহলে ফ্যামিলি ট্রি করে মনে রাখতে পারো, আচ্চন মহারাজ, তার সাথে শম্ভু মহারাজ রয়েছেন, এবং পণ্ডিত বিরজু মহারাজ রয়েছেন। পণ্ডিত বিরজু মহারাজ, সবাই পণ্ডিত এখানে, হ্যাঁ। এনার কাকা বলতে পারো এক কথা, আমরা যেটা বাংলা কথা কি বলি, কাকা, হ্যাঁ, কাকু। শম্ভু মহারাজ ইয়াঙ্গার ব্রাদার অফ আচ্চন মহারাজ, আর ইনিও পদ্মশ্রী পেয়েছেন কত সালে? 1956 সালে। শম্ভু মহারাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে বলতে পারো শম্ভু মহারাজ এবং পণ্ডিত বিরজু মহারাজ দুটো বিশাল নাম লখনৌ ঘরানার। এরপর আরেকজনের নাম যিনি জানতে হবে, তিনি হচ্ছেন কে না বিন্দাদিন মহারাজ। ইনিও ভেরি ফেমাস কত্থক আর্টিস্ট ফ্রম লখনৌ ঘরানা। এবং আরও যদি কিছু নাম জানতে হয় যেগুলো আমাদের এক্সামে এসছে, তার নাম কি কি? ওয়াজিদ হুসেন ফ্রম লখনৌ ঘরানা, আফতাব বা আফক হুসেন, স্বপন চৌধুরী, স্বরাজ ভট্টাচার্য, অশোক মেহরা। এনারা ছিলেন ফেমাস পার্সোনালিটিস অর ফেমাস নেম অফ লখনৌ ঘরানা। দেখো, আমি তোমাদেরকে খুব ছোট 10-15 মিনিটের একটা লেকচারের মধ্যে এই 3টে ঘরানা বলে দিলাম। এর ভেতরে কি অনেক কিছু নেই? আছে, কিন্তু সেগুলো কিন্তু আমি বাদ দিলাম। কেন দিলাম? না, ওগুলো থেকে আমাদের প্রশ্ন আপাতত আসবে না। পরে যদি কখনো ডিটেলসে জানার ইচ্ছা থাকে, তখন কিন্তু আমরা সেগুলো নিয়ে আস্তে আস্তে ডিসকাস করব। ওকে, আপাতত আমাদেরকে এক্সাম পার্সপেক্টিভ মানে পয়েন্ট অফ ভিউতে আমাদেরকে পড়তে হবে। ওকে, চলো নেক্সট যে ঘরানাগুলো রয়েছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে করব। এটার এইটুকুই, টাটা।